অফিডিয়ান, পর্ব সংখ্যা ৪৫ থেকে ৪৮। লেখনীতে আমিনা, গল্প পাঠে আমি অরোরা ইসলাম। ছাই রঙা বোরখার ওপর মিশমিশে কালো রঙা হিজাব আর নিকাব পরে গাড়ির জানালা দিয়ে ভাবুক দৃষ্টিতে বাইরে তাকিয়ে সাফওয়ানের পাশের সিটে বসে আছে রুমাইশা। সাফওয়ান ড্রাইভিং করছে। রুমাইশার মনটা একদমই ভালো নেই। সাফওয়ান আজ সকালে সমস্ত পরিস্থিতির বর্ণনা দিয়েছে ওকে, এমনকি দেশ ছাড়ার জন্য ওর পাসপোর্টও রেডি, অথচ কিছুই ওকে আগে ভাগে জানানো হয়নি। তার জন্য অবশ্য সাফওয়ানের ওপর বেশ রাগ দেখিয়েছে রুমাইশা, কিন্তু এখন রাগ দেখিয়ে বা কী হবে? এখন যা হওয়ার তা তো হয়েই গেছে, আর এখন তো দেশে থাকার আর কোনো উপায় নেই। কিন্তু ওরা কেন সাফওয়ানকে খুঁজছে সেটা সাফওয়ান ওকে এখনো বলেনি। রুমাইশা কয়েকবার জিজ্ঞেস করেছে, কিন্তু সাফওয়ান শক্ত গলায় বলে দিয়েছে যে ওর যখন যেটা উপযুক্ত মনে হবে তখন সেটা বলবে ও, তার আগে না। আর এসব নিয়ে রুমাইশার প্রচুর অভিমান হয়েছে সাফওয়ানের ওপর। কেমন মানুষ যে বউকে কিছুই বলতে চায় না? স্বামী স্ত্রী মানেই তো একে অপরের সবচেয়ে নির্ভরযোগ্য সাথী। তাহলে সাফওয়ান তার স্বামী হয়েও তার সাথে এমন লুকাচুরি কেন করছে? সব কথা একেবারে বলে দিলে কি হয়? অজানা কথাগুলো জানার জন্য মনটা সারাক্ষণ অস্থির হয়ে থাকে। এটা কি ভালো লাগে তার খুব? সাফওয়ানের চোখ দুইটা রাস্তার দিকে, কিন্তু ওর সম্পূর্ণ মনোযোগ রুমাইশার দিকে। রিমু যে তার ওপর খুব অভিমান করে আছে সেটা সে বুঝেছে, কিন্তু কিছু করার নেই ওর। ওর জীবনের এই নোংরা দিকটা রিমু জানতে পারলে হয়তো ভেঙে পড়বে খুব, বা হয়তো থাকতে চাইবে না ওর সাথে আর। তাই রিমুকে ওর প্রফেশন সম্পর্কে জানানোর জন্য আমাজনে যাওয়ার পরবর্তী সময়টাকে সবচেয়ে উপযুক্ত মনে করলো ও, কারণ তখন আর রিমু ওকে ছেড়ে কোথাও যাওয়ার জায়গা পাবে না। সবটা মেনে নিয়েই সাফওয়ানের সাথে থাকতে হবে ওকে তখন। দোরাটনায় এসে গাড়িটা এক সাইডে পার্ক করলো সাফওয়ান। কলেজে না গিয়ে এখানে গাড়ি পার্ক করায় রুমাইশা একটু বিস্মিত হলো, কিন্তু সেটা প্রকাশ করলো না। ঘাপটি মেরে বসে রইল নিজের জায়গায়। সাফওয়ান ও রুমাইশার সাথে কোনো রকম কথা বলল না। কোনো রকম কথা না বলে গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে বাজারের ভেতরে ঢুকে গেল। রুমাইশার অভিমান আরও দৃঢ় হলো সাফওয়ানের এহেন কর্মকাণ্ডে। সে অভিমান করে বসে আছে। সাফওয়ানের তো উচিত ছিল ওর অভিমান ভাঙানো, কিন্তু তা না। বেটা উল্টো নিজেই রুমাইশার সাথে কথা বলছে না, চোরের ওপর বাটপারি করে পার পেয়ে যেতে চাইছে। কলেজ থেকে বাড়িতে ফিরুক আগে, আজ তো ওকে রেখেই আসবে বাপের বাড়ি। একবার গেলে এ জীবনে আর এমুখ হবে না রুমাইশা। তারপর বুঝবে শালা তাপুর বাচ্চা তাপু, বউয়ের অভিমান না ভাঙানো কত ঠেলা। সে না হয় হলো, কিন্তু ও নিজে কি করে থাকবে? দেখা গেল যার ওপর প্রতিশোধ নিতে এত কিছু করা, তার একটা চুলও ছেঁড়া গেল না, আর সে নিজেই টাক হয়ে গেল। না, বাপের বাড়ি গিয়ে হারিয়ে যাওয়া যাবে না। সারা জীবন ওর ঘাড়ে বসে বসে ষড়যন্ত্র করে শালাকে বুঝিয়ে দিতে হবে কত ধানে কত চাল, তাহলে আসল শান্তি পাওয়া যাবে। শালার ঘরের শালা, তোর বউ ভালো হবে না। ঠিকই আছে, আমি এমনিতেই ভালো না, সারা জীবন জ্বালিয়ে তোর জীবন তেজপাতা করে দেব। এখনও তো আমি শয়তানি শুরু করিনি, যখন করব তখন বুঝবি। কার গাড়িতে ফেলে রেখে ঢ্যাং ঢ্যাং করতে করতে হারাই গেছোস। বিড়বিড় করে নিজে নিজেই এ সমস্ত বলতে লাগলো রুমাইশা। খানিকক্ষণ পর সাফওয়ান আবার গাড়ির দরজা খুলে ভেতরে এলো, কিন্তু রুমাইশা তাকালো না সেদিকে। নিজের পাশের জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। সাফওয়ান একবার রুমাইশার দৃষ্টি আকর্ষণের জন্য গলা খেখারি দিল, কিন্তু তাতে কাজ হলো না। রুমাইশা ওভাবে ঘাড় ঘুরিয়ে পড়ে রইল। সাফওয়ান এবার উপায় না পেয়ে রুমাইশার দিকে ঝুঁকে এলো খানিকটা, জানালার গ্লাস তুলে দিল দুপাশেরই। তারপর ডান হাতটা দিয়ে রুমাইশার মুখটা নিজের দিকে ফেরানোর চেষ্টা করলো, কিন্তু রুমাইশা ঝাড়া মেরে সরিয়ে দিল সাফওয়ানের হাতটা। সাফওয়ান আরও একবার চেষ্টা করলো রুমাইশার মুখখানা এদিকে ফেরানোর, কিন্তু ব্যর্থ হলো এবারও। কিন্তু রকচটা সাফওয়ানের আর ধৈর্যই কুলালো না। ক্ষিপ্ত গতিতে রুমাইশার হাত দুইটা খপ করে ধরে এইমাত্র বাজার থেকে রুমাইশার জন্য নিয়ে আসা আইসক্রিম আর একতোড়া গোলাপ ফুল ওর হাতের ভেতরে ঠেসে দিয়ে শক্ত গলায় বলল, মোটেও তেজ দেখাবি না, এসব কিন্তু আমার একদমই ভালো লাগে না। তোকে যে কিছুই বলবো না তা তো বলিনি, বলেছি সময় হলে সব কিছুই বলবো। তো এতে ঢং করে এত রাগ দেখানোর কি আছে? বলে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো সাফওয়ান। আর সাফওয়ানের এমন ধমকে ঠোঁট উল্টে কান্না এলো রুমাইশার। নিকাবের আড়ালে ফুপিয়ে কেঁদে উঠল ও। সাফওয়ান বিরক্ত হয়ে ভুরুকুসকে বসে রইল ওর পাশে, আর রুমাইশার কান্নার বেগ বেড়েই চলল। কিছুক্ষণ পর কাঁদতে কাঁদতে ও গাড়ির দরজা খুলে বেরিয়ে যেতে নিল, কিন্তু পেছন থেকে সাফওয়ান আটকালো ওকে।
পেছন থেকে ওর হাতটা খপ করে ধরে ফেলে কড়া গলায় বলল, এক পাও যেন গাড়ির বাইরে না পড়ে, পড়লে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কিন্তু রুমাইশা শুনল না। সাফওয়ানের হাত থেকে নিজের হাতটা ঝাটকা মেরে ছাড়িয়ে নিয়ে দরজা খুলতে নিল ও। ভয়ানক রাগ হলো সাফওয়ানের। ক্ষিপ্ত গতিতে এগিয়ে এসে পেছন থেকে দু হাতে দিয়ে রুমাইশার কোমরটা ধরে হ্যাঁচকা টান দিয়ে নিজের কোলের ওপর নিয়ে এলো ও। আর তারপরে রুমাইশার নিকাবটা এক টানে খুলে ফেলে রুমাইশার গলা চেপে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। সাফওয়ানের দাঁতের চাপে ব্যথায় কোকিয়ে উঠল রুমাইশা। দুহাত দিয়ে সাফওয়ানকে নিজের থেকে সরানোর চেষ্টা করল ও, কিন্তু সাফওয়ানের শক্তির সাথে পেরে উঠল না। এক হাতে গলা ধরে অন্য হাতে শক্ত করে রুমাইশাকে নিজের সাথে চেপে ধরে আছে সাফওয়ান। রুমাইশা এইবার গায়ের সমস্ত শক্তি দিয়ে সাফওয়ানের বুকে কিল ঘুষে চালাতে লাগলো, কিন্তু তাতে সাফওয়ানের সামান্যতম হেলদোলও হলো না। কিছুক্ষণ পর রুমাইশার ঠোঁট ছেড়ে দিল সাফওয়ান, কিন্তু নিজের থেকে দূরে যেতে দিল না ওকে। রুমাইশার মুখের কাছে মুখ নিয়ে ওর চোয়ালদয় হাত দিয়ে চেপে ধরে হিসিয়ে বলে উঠল, তোর সাহস কত বড়, আমার কথা অমান্য করে গাড়ি থেকে নেমে যাচ্ছিস? এত স্পর্ধা কে দিয়েছে তোকে? চুপচাপ এখানে বসে থাকবি, এক পাও এদিক ওদিক হলে জানে মেরে ফেলবো একদম, বলে রুমাইশাকে নিজের কোলের ওপরে রেখে আবার ড্রাইভিং করা শুরু করলো। রুমাইশার নিকাব খোলা এখনো, চোখ থেকে পানি পড়ে ভেসে যাচ্ছে। বারবার হাত দিয়ে মুছে ফেলছে সে কান্নাও, তারপরও সাথে সাথে আবার চোখ ভর্তি হয়ে আসছে। নিঃশব্দে মনের কষ্টগুলো কান্না করে বের করে দিচ্ছে ও। ঠোঁটটা সাফওয়ানের দাঁতের আঘাতে এক পাশ থেকে কেটে গেছে একটু, সেখানটা লাল হয়ে ফুলে গেছে। সাফওয়ান দেখছে সব, কিন্তু কিছুই বলছে না, চুপচাপ ড্রাইভিং করে চলেছে। মিনিট 10 পর কলেজে এসে পৌঁছালো ওরা। কলেজের মেন গেট দিয়ে ঢুকলো সাফওয়ানের কালো রঙা মার্সিডিজ বেঞ্চটি। সবাই উৎসুক হয়ে দেখতে লাগলো সাফওয়ানের এই নজর কাড়া গাড়িটি। আর ওর ডিপার্টমেন্টের ছেলে মেয়েগুলো জেনে গেল আজ সাফওয়ান স্যার ক্লাস টেস্ট নেবেন সশরীরে। পার্কিং লটে গিয়ে গাড়ি পার্ক করলো সাফওয়ান। রুমাইশা সাফওয়ানের কোলের ভেতর বসারত অবস্থায় চোখ দুটো ভালো করে মুছে মেকআপ দিয়ে আবারও নিজের মুখটা ঢেকে নিল। কলেজে ঢুকে প্রথমে ইংলিশ ডিপার্টমেন্টের বিল্ডিং। রুমাইশা গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো, আর বেরিয়ে দেখলো ওর ডিপার্টমেন্টের সিনিয়ররা আর ক্লাসমেটরা হা হয়ে দাঁড়িয়ে আছে ডিপার্টমেন্টের সামনে। ওদের অমন করে তাকানোই অস্বস্তিতে পড়ে গেল রুমাইশা। কাঁধের ব্যাগটা ভালোভাবে হাত দিয়ে ধরে নিল, পা বাড়াতে পারছে না। আশেপাশের মানুষগুলোর এমন বিস্ময়াভিত চাহনি দেখে ওর লজ্জা লাগলো খুব। মাথা নিচু করে হেঁটে ডিপার্টমেন্টে যাওয়ার সিদ্ধান্ত নিল ও। পেছন থেকে তখন সাফওয়ান বেরিয়ে এলো, জিন্সের প্যান্টের সাথে কালো রঙা পাঞ্জাবি পরনে ওর। পাঞ্জাবির হাতাটা কোনোই পর্যন্ত গুটিয়ে রাখা। এখন ওর শরীরে সাপের আবরণটা অনেকটাখানি ইনভিজিবল হয়ে গেছে, আর বাকির যেটুকু আছে সেইটুকু শরীরের লুপের কারণে ঢাকা পড়ে গেছে। চোখের ব্ল্যাক গগলস আর মুখে মাস্ক পরে আছে ও। চুলগুলো কুইফ স্টাইলে উপরের দিকে উঠানো। ঘুরে এসে ও দাঁড়ালো রুমাইশার পাশে। ইয়া লম্বা সাফওয়ানের পাশে রুমাইশাকে পুচকে দেখালো একদম। সাফওয়ান এসে গম্ভীর গলায় বলে উঠল, শেকড় গজিয়েছে নাকি? যাচ্ছিস না কেন? কোলে করে দিয়ে আসতে হবে নাকি তোকে? সাফওয়ানের কথায় রুমাইশা একবার কটমটে দৃষ্টিতে তাকালো ওর দিকে, আর তারপর মুখ ঝামটা মেরে গটগটে পায়ে হেঁটে চলল নিজের ডিপার্টমেন্টের দিকে। আর সাফওয়ান রুমাইশার যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের ডিপার্টমেন্টের অফিস রুমের দিকে এগোলো। এদিকে রুমাইশা ডিপার্টমেন্টে পৌঁছাতে ওর ক্লাসমেটরা মৌমাছির মতো ছেঁকে ধরলো ওকে। রুমাইশা গিয়ে বেঞ্চে বসতে ওর বান্ধবী সালিমা আর আফিয়া এসে বসলো ওর দুই পাশে, আর বাকি মেয়েগুলো ওকে আশপাশ থেকে ঘিরে ধরলো, আর ছেলেগুলো উৎসুক হয়ে ওদের পাশে সারিতে বসে রইল। মেয়েরা রুমাইশাকে কি প্রশ্ন করে আর রুমি কি উত্তর দেয় সেটা শোনার জন্য। রুমাইশা এদের সবাইকে এইভাবে ওকে ঘিরে ধরতে দেখে চোখ কুঁচকে তাকিয়ে বলল, কি? সালিমা পাশ থেকে খুব উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলো, তুই ও বোটানি স্যারের গাড়িতে কেমনে গেলি? তোকে লিফট দিয়েছে নাকি রাস্তা থেকে? বাকিরাও চুপ করে রুমাইশার দিকে তাকিয়ে রইল উত্তর শোনার জন্য। রুমাইশার এমনিতেই মেজাজ খারাপ, তার ওপর এদের এইভাবে ঘিরে ধরায় প্রচণ্ড বিরক্ত হলো। ছোট করে বলল, না, লিফট দেয়নি। সামনে থেকে মারিয়া নামের একটা মেয়ে খোঁচা মেরে বলল, তাহলে কি স্যার তোর বাড়ি গিয়ে তোকে গাড়িতে উঠিয়ে নিয়ে এসেছে? বাড়ি গিয়ে বলেছে নাকি যে, রুমাইশা কাদের, চলো আমার গাড়িতে করে তোমাকে কলেজে নিয়ে যাই, কষ্ট করে অন্য গাড়িতে উঠতে হবে না, বলে মুখ চেপে হাসলো ওরা কয়েকজন। রুমাইশা ওদের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে উত্তর দিল, না, সেটাও নয়। রুমাইশার এমন ঠান্ডা উত্তরে মারিয়া দমে গিয়ে বাঁকা চোখে তাকিয়ে বলল, তাহলে কি? আকাশ থেকে স্যারের গাড়িতে পড়েছিলি নাকি?
রুমাইশার রাগ হলো খুব। নিজেকে যথাসম্ভব সংযত রেখে শক্ত গলায় বলল, যেখান থেকেই পড়ি, তাতে তোর কি অসুবিধা? সে কৈফিয়ত তোকে দিতে হবে কেন? রুমাইশার উত্তরে মারিয়া মুখ বেঁকিয়ে পেছন ঘুরে ভিড় ঠেলে নিজের বেঞ্চের দিকে এগোলো। আর যেতে যেতে বিড়বিড় করে বলল, দেমাগি, বড়লোক ছেলে দেখলে গলায় ঝুলে পড়ার ধান্দা। অন্য কেউ মারিয়ার কথা শুনতে না পেলেও দূর থেকে সে কথা স্পষ্ট শুনল রুমাইশা। আর শুনে রাগের চোটে দাঁতে দাঁত পিষে গেল ওর। এতক্ষণ পেছনের বেঞ্চের সাথে পিঠ ঠেকিয়ে বসেছিল, কিন্তু এবার সোজা হয়ে বসলো। বসেই কঠিন গলায় বলে উঠল, মারিয়া, কি বললি তুই আমাকে? আবার বল। মারিয়া থতমত খেয়ে গেল, কিন্তু দমে না গিয়ে পেছন ফিরেই বলল, বলেছি তোর দেমাগ বেশি, আর সাফওয়ান স্যারকে বড়লোক পেয়ে স্যারের গলায় ঝুলে পড়ার ধান্দায় করেছিস। মিথ্যা বলেছি আমি? মারিয়ার কথা শুনে আঁতকে উঠল সবাই। ডিপার্টমেন্টের বলতে গেলে সবাই রুমাইশাকে যথেষ্ট ভদ্র আর মার্জিত মেয়ে বলে জানে। ক্লাসের ছেলেদের সাথে ওর খুব বেশি প্রয়োজন ছাড়া কখনো কথাই হয় না। এখন পর্যন্ত কলেজের কোনো ছেলে ওর মুখ খোলা দেখে নাই। আর সেই রুমাইশাকে এমন একটা কথা বলায় বাকিরাও মারিয়ার ওপর ভয়ানক চটে গেল, কিন্তু সেই সাথে ওদের মুখে দেখা গেল উদ্বেগের ছাপ। রুমাইশা ফার্স্ট ইয়ারে থাকাকালীন কলেজের কোনো এক ছেলে নিজের সাথে রুমাইশাকে জড়িয়ে গুঞ্জন ছড়িয়েছিল, যার কিছুই রুমাইশা জানতো না। সেই ছেলেকেও সে ভালোভাবে চিনত না পর্যন্ত, আর তাতে ভয়ানক রেগে গিয়েছিল রুমাইশা। সেই ছেলেকে ভরা ক্লাসে সবার সামনে প্রচণ্ড আকারে ধমকে বলেছিল, আর এরপর ডিপার্টমেন্টের হেডের কাছে নালিশ দিয়ে যত মানুষের সামনে সেই ছেলেকে ওকে জড়িয়ে বাজে কথা বলেছিল, সেই সবাইকে ডেকে উপস্থিত করে ছেলেকে ক্ষমা চাইয়েছিল ও। সেই কথা কেউ ভোলেনি। তাই আজ মারিয়ার কপালে কি আছে সেটাই ভাবছে সবাই। নীরবে ওরা রুমাইশার দিকে তাকিয়ে আছে, ও কি রিয়্যাক্ট করে সেটা দেখার জন্য। রুমাইশা মারিয়ার দিকে শকুনি দৃষ্টিতে তাকিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। তারপর বলল, আমি সাফওয়ানের বৈধ এবং কাগজে কলমে বিবাহিতা স্ত্রী। আমি কারো আবাসিক হোটেলে 500 টাকায় বিক্রি হওয়া সুগার বেবি নই। এই কথাটা মাথায় রাখবি। আর ফার্দার আমার সম্পর্কে কোনো ধরনের কোনো বাজে কথা বললে আমি ভুলে যাব যে তুই একটা মানুষ। কুত্তা পিডায়া রাস্তায় ফেলে রাখবো, মনে থাকে যেন। রুমাইশার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইল সবাই। একে তো রুমাইশা বলেছে সে সাফওয়ানের বউ, আর তারপর আবার মারিয়ার এমন সত্য কথা বলেছে যা সবাই জানতো, কিন্তু কেউ কখনো বলতে সাহস করেনি। কারণ ও যার সাথে রিলেশনশিপে আছে সে খুবই ডেঞ্জারাস পারসন, নেতাগিরি করে, আর যাকে তাকে মেরে হাত পা ভেঙে বসে। রুমাইশার কথা শুনে ও পাশ থেকে ছেলেগুলো এতক্ষণ যা একটু ফুসফাস করছিল সেটাও বন্ধ হয়ে গেল। পুরো রুম জুড়ে পিনপিত নীরবতা। রুমাইশার এমন উত্তরে বাকিরা খুশি হলো, কিন্তু ভয়ও পেল। কারণ সেই দিন ওই মারিয়া অকারণে একটা ছেলেকে মার খাইয়েছে ওর বুড়া বয়ফ্রেন্ডকে দিয়ে। সে এখন হাসপাতালে ভর্তি। রুমাইশার উত্তর শুনে মারিয়া বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল। এমন অপমানে চোখে পানি চলে এলো ওর। রাগে রিডি করতে করতে রুম ছেড়ে বেরিয়ে গেল ও। মারিয়া চলে গেলে বাকিরা রুমাইশার দিকে উদ্বেগের দৃষ্টিতে তাকালো, কিন্তু রুমাইশা সেসব উপেক্ষা করে আবার নিজের জায়গায় গিয়ে বসে পড়ল। সালিমা আর আফিয়া এসে আবারও ওর পাশে চিন্তিত গলায় বলল, দোস্ত, তুই ওকে এ কথা বলতে গেলি কেন? জানিসই তো ও কেমন। এক্ষুনি গিয়ে ওর বুড়ো মাস্তানকে খবর দিয়ে ডেকে আনবে কলেজে, দেখিস। রুমাইশা নিশ্চিন্ত মনে বই খাতা বের করতে করতে বলল, যা করতে চাই করতে দে, আমি কাউকে ভয় পাই না। আগে হলে পেতাম, কিন্তু এখন আমার একটা বর আছে, তাই আমি পৃথিবীর আর কাউকে পরোয়া করি না, বলে মুস্কি হাসল রুমাইশা। নেকাবের আড়ালে থেকেও সেই হাসিটা স্পষ্ট হলো। সালিমা, আফিয়া ছাড়াও আরও কিছু মেয়ে এসে রুমাইশাকে ঘিরে বসে পড়ল, সাফওয়ানের সাথে কিভাবে কি করে বিয়ে হলো তা শোনার জন্য। কিন্তু রুমাইশা সাফ সাফ বলে দিল, এখন কোনো কথা নয়, স্যার নোটিশ দিয়ে বেরিয়ে গেলে তখন বলবো। সবাই সেই সময়টার জন্য উৎসুক হয়ে বসে রইল, কিন্তু ক্লাস শেষে বাঁধল বিপত্তি। ক্লাস শেষ হওয়ার আগ মুহূর্তে মারিয়া সহ বেশ কয়েকজন লোক ডিপার্টমেন্টের বিল্ডিংয়ে ঢুকলো, তারপর সোজা ডিপার্টমেন্টের হেডের রুমের দিকে এগোলো। ক্লাসরুম থেকে দেখা গেল তাদের বারান্দা দিয়ে যেতে। আর তার খানিকক্ষণ পরে ডিপার্টমেন্টের ক্লার্ক এসে খবর দিল রুমাইশাকে ডিপার্টমেন্টের হেড ডেকেছে। রুমাইশা সহ বাকি সবাই আজ করতে পারলো ডাকার কারণটা। ওরা একবার করে সবাই রুমাইশাকে দেখলো। ওদের সবার মুখে উদ্বেগ পরিলক্ষিত হলো, কিন্তু রুমাইশা স্বাভাবিকভাবেই থাকলো। স্যারের থেকে অনুমতি নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে ডিপার্টমেন্টের হেডের রুমের দিকে এগোলো।
আর আসন্ন বিপদ আঁচ করতে পেরে সালিমা আর আফিয়া ও স্যারের থেকে অনুমতি নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে সোজা বোটানি ডিপার্টমেন্টের দিকে এগোলো। রুমাইশা স্যারের রুমে ঢুকে দেখলো মারিয়া স্যারের সামনে দাঁড়িয়ে ফ্যাস ফ্যাস করে কাঁদছে, আর ওর পাশে গলা উঁচু করে বীর দর্পে দাঁড়িয়ে আছে মারিয়ার কথিত বয়ফ্রেন্ড, এলাকার পাতিনেতা, মধ্যবয়সী বেটেখাটো মারুফ ভাই। রুমাইশা ঢুকে স্যারকে সালাম দিল। ডিপার্টমেন্টের হেড তখন রুমাইশাকে বললেন, রুমাইশা কাদের, তোমাকে তো আমি খুব ভদ্র মেয়ে বলেই জানি। তুমি যে কাউকে এই রকম কথা বলবে সেটা আমি ভাবতেও পারিনি। তুমি ওকে এমন নোংরা কথা কেন বলেছো তার কৈফিয়ত দাও, অ্যান্ড ওর কাছে ক্ষমা চাও। রুমাইশা মারিয়ার দিকে একবার তীক্ষ্ণ নজরে তাকিয়ে স্যারকে ঘটনা সব খুলে বলার প্রস্তুতি নিল। এদিকে সালিমা আর আফিয়া দুজনে মিলে বোটানি ডিপার্টমেন্টে গিয়ে খুঁজে খুঁজে সাফওয়ানের ক্লাসরুম থেকে বের করলো। সাফওয়ান দাঁড়িয়েছিল দরজাতেই, পরীক্ষা দেওয়ারত ছেলে মেয়েদের গার্ড দিচ্ছিল। সালিমা আর আফিয়া এসে সাফওয়ানের সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে বলল, স্যার, আপনার সাথে আমাদের একটু কথা ছিল। এদেরকে আগে কখনো না দেখায় ভুরু কুঁচকে গেল সাফওয়ানের। গলা খাখারি দিয়ে জিজ্ঞেস করল, জি বলুন, শুনছি আমি। সাফওয়ান কলেজের সমস্ত ছেলে মেয়েদের সাথে আপনি করে কথা বলে, এবারও তার ব্যতিক্রম ঘটল না। সালিমা কিছুক্ষণ ইতস্তত করে বলল, স্যার, রুমাইশাকে ডিপার্টমেন্টের হেড ডেকে পাঠিয়েছে। রুমাইশার নাম শুনে সাফওয়ানের কুঁচকে যাওয়া কপাল আবারও সোজা হলো মুহূর্তেই। সালিমাকে কারণ জিজ্ঞেস করলে সালিমা ঘটনার সূত্রপাত থেকে সব বলে দিল। সব শোনার পর সাফওয়ানের কপাল আবারও কুঞ্চিত হলো। সালিমাকে বলল, ঠিক আছে, আপনি ক্লাসরুমে যান, আমি আসছি এক্ষুনি। সালিমা আর আফিয়া বোটানি ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে আবারও নিজেদের ডিপার্টমেন্টে এলো। যিনি ক্লাস নিচ্ছিলেন তিনি ততক্ষণে বেরিয়ে গেছেন। সালিমা আর আফিয়া ক্লাসরুমে ঢুকতে সবার ভেতর গুঞ্জন শুরু হলো। চাপা কণ্ঠে সবাই নিজেদের ভেতরে আলোচনা করতে থাকলো রুমাইশার সাথে আসলে কি হতে চলেছে সেই বিষয়ে। ডিপার্টমেন্টের হেডের রুমে এখন উত্তেজিত অবস্থা। মারুফ নামের লোকটা খুবই হম্বিতম্বি করছে। ওর চেলাবেলাগুলো দরজা আটকে দাঁড়িয়ে আছে। ডিপার্টমেন্টের হেডের দিকে আঙুল তুলে সেই রাগী গলায় বলল, আমি এক্ষুনি এর একটা বিহিত চাই, নইলে এই মেয়ের ওপর কিন্তু আমার হাত উঠে যাবে। তখন আপনারা কিন্তু কিছু বলতে পারবেন না। আমার প্রেমিকাকে পতিতা বলার সাহস কোথায় পায় ও? ওকে এক্ষুনি ক্ষমা চাইতে বলুন। ডিপার্টমেন্টের হেড বললেন, দেখুন মিস্টার মারুফ, দোষ এখানে দুজনেরই সমান, আর ঝামেলাটা যতদূর আমরা দুজনেই শুনেছি শুরু করেছে মারিয়া, তাই রুমাইশার ক্ষমা চাওয়ার কোনো কারণ দেখি না। আর তাছাড়া সে যথেষ্ট ভদ্র মেয়ে। মারিয়া ওকে যে কথাটা বলেছে সেটা বলায়ও ওর উচিত হয়নি। সুতরাং কেউ কারোর কাছে ক্ষমা চাইবে না। আপাতত দুজন দুজনের ভেতরকার দ্বন্দ্ব মিটিয়ে ফেলুক। কিন্তু মারুফ শুনল না। সে রুমাইশাকে সহ ডিপার্টমেন্টের হেডকে ধমকাতে লাগলো। আর রুমাইশা মাথা উঁচু করে নির্বিকার হয়ে দাঁড়িয়ে রইল সেখানে। সালিমা আর আফিয়ারা যখন ক্লাসে আলোচনা করতে ব্যস্ত তখনই সাফওয়ানকে এই বিল্ডিংয়ে ঢুকতে দেখলো ওরা। সাফওয়ানের চোখ মুখ ঢাকা থাকায় মুখের অভিব্যক্তি বোঝার উপায় নেই, কিন্তু হাত দুইটা মুষ্টিবদ্ধ ওর, আর সেই সাথে হাতের কবজির ওপরিভাগের শিরাগুলো অদ্ভুতভাবে ভাসমান। সাফওয়ানকে দেখেই ওদের গুঞ্জন থেমে গেল। বড় বড় পা ফেলে বিশালাকার সাফওয়ানকে ওরা ডিপার্টমেন্টের হেডের রুমের দিকে হেঁটে যেতে দেখল। আর সাফওয়ান ওদের আড়াল হতে আবারও শুরু হলো গুঞ্জন। ডিপার্টমেন্ট হেডের রুমে তখন মারুফ লোকটা সামনে গলা উঁচিয়ে ধমকে চলেছে। আর ডিপার্টমেন্টের হেড তাকে বিষয়টা বোঝানোর চেষ্টা করছে অনেকক্ষণ ধরেই, কিন্তু মারুফ কিছুই বুঝতে চাইছে না। তার একটাই কথা, রুমাইশাকে এক্ষুনি মারিয়ার কাছে ক্ষমা চাইতে হবে, সেটাও পায়ে পড়ে। রুমাইশা ঠায় দাঁড়িয়ে আছে, কোনো দিকে তাকাচ্ছে না। ওর মুখে কোনো ভীতির ছাপ নেই, মাথাটা উঁচু করে সামনে তাকিয়ে আছে ও। ওর হয়ে ডিপার্টমেন্টের হেডের ওকালতি দেখছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে। এমন সময় মারুফ ডিপার্টমেন্টের হেডকে বাদ দিয়ে সোজা রুমাইশার সাথে কথা বলতে এগিয়ে এলো। তারপর বলল, এই মেয়ে, তুমি এখনই মারিয়ার কাছে ক্ষমা চাইবে। এই মুহূর্তে ওর পা ধরে ক্ষমা চাইবে তুমি। যতক্ষণ না ক্ষমা চাইছো ততক্ষণ এই কলেজের বাউন্ডারি পার হতে পারবে না তুমি। কিন্তু রুমাইশার কোনো হেলদোল দেখা গেল না। আগের মতো স্থির হয়ে সামনে তাকিয়ে দাঁড়িয়ে রইল। মারুফ দাঁতে দাঁত চেপে বলল, কি বলছি কানে যাচ্ছে না তোমার? দেমাগ তো কম না তোমার। 5 মিনিট সময় দিলাম তোমাকে, ক্ষমা চাও ওর কাছে। 1 মিনিটও বেশি দেরি করলে এখানে তোমার সর্বনাশ করব আমি। মারুফের চেলাবেলাগুলো রুমাইশার দিকে এগিয়ে এলো যেন কিছুটা। রুমাইশা নিজের জায়গা থেকে 1 পাও নড়ল না, আর মাথাও নামালো না। রুমাইশার এমন নির্বিকার ভাবভঙ্গি দেখে তখনই মারুফ যেন তেলে বেগুনে জ্বলে উঠল। রুমাইশার দিকে তেড়ে এসে বলে উঠল, এই মেয়ে,
এখনই ক্ষমা চা তুই মারিয়ার কাছে, নইলে তোকে আজকেই মেরে পুঁতে ফেলবো। এমন সময় বাইরে থেকে একটা শক্ত গমগমে আওয়াজ ভেসে এলো, আমার স্ত্রীকে সম্মান দিয়ে কথা বলুন। হঠাৎ করে গমগমে কণ্ঠস্বর শুনে ভরকে গেল মারুফ। লোকটা চমকে উঠে দরজার দিকের বাইরের দিকে তাকালো। ওর চেলাবেলাদের মাথার ওপর দিয়ে সাফওয়ানের মুখটা স্পষ্টভাবে দৃশ্যমান। পেছনে কারো উপস্থিতি টের পেয়ে মারুফের চেলাবেলাগুলো পেছনে তাকালো। বিশালাকার সাফওয়ানকে দেখে ওরা সম্মোহিতের মতো দরজার থেকে সরে দাঁড়ালো সাফওয়ানকে ভেতরে যেতে দেওয়ার জন্য। ধীর গতিতে ভিড়িক্কি পায়ে ভেতরে ঢুকলো সাফওয়ান। নিজের থেকে এত লম্বা কাউকে দেখে মারুফ যেন দমে গেল কিছুটা, কিন্তু সাহস হারালো না। সাফওয়ানের বলা কথাটারও ওর বোধগম্য হয়নি। নিজের অধিপত্য বোঝাতে ও তেজি কণ্ঠে বলে উঠল, আপনি কে? আমাদের ভেতরকার ঝামেলার ভেতরে আপনার কি কাজ? এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান, নেতাগিরি দেখিয়ে নাক গলাতে আসবেন না। মারুফের কথায় ডিপার্টমেন্টের হেড ধমকে বলে উঠলেন, মারুফ, ভদ্রভাবে কথা বলুন। উনি আমাদের কলেজের একজন সম্মানিত শিক্ষক। জ্ঞানে, শ্রদ্ধায়, সম্মানে উনি আপনার থেকে অনেক 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 গুণ ওপরে। নিজের অবস্থানটা ভুলে যাবেন না। ডিপার্টমেন্টের হেডের কথা শেষ হতেই সাফওয়ান কঠিন কিন্তু শান্ত কণ্ঠে মারুফের উদ্দেশ্যে বলল, যাকে আপনি একটু আগে তুই তোকারি করছিলেন তিনি আমার স্ত্রী। আমার স্ত্রীকে রাস্তার কোনো লোক তুই তোকারি করবে, বিষয়টা আমার কাছে খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। এরপর সাফওয়ান মারুফের কাছে এগিয়ে এসে আগের মতো করেই বলল, এইটা একটা স্বনামধন্য কলেজ, কোনো সিন ক্রিয়েট করার জায়গা নয়। দুই ক্লাসমেটের ভেতরে ঝামেলা হয়েছে, সেটা তারা নিজেরাই মিটিয়ে নেবে। এর ভেতরে আপনার আমার ইনভলভ হওয়ার কথা নয়, কিন্তু আপনি যেহেতু ইনভলভ হয়েই গেছেন সেহেতু আমাকেও হতে হলো। বিষয়টা যখন তাদের থেকে আমাদের পর্যন্ত পৌঁছে গেছে তখন আমাদের উচিত পার্সোনালি এর একটা সমাধান করা, অ্যান্ড সেটা কলেজের ভেতরে নয়, বাইরে। সাফওয়ানের এমন ঠান্ডা স্বরে মারুফ যেন একটু আশকারা পেল। দাঁত মুখ খিচিয়ে বলে উঠল, কোনো পার্সোনালি কিছু হবে না, যা হবে এখানেই। আর কি হবে সেটাও আমি জানিয়ে দিয়েছি। আপনার বউকে এই মুহূর্তে ক্ষমা চাইতে হবে আমার প্রেমিকার কাছে, আর সেটাও পায়ে ধরে, তাহলে আমি তাকে ছেড়ে দেব। আর আপনি যদি বাগড়া দিতে আসেন তাহলে আপনি যে এখানে মাস্টারি করেন সেটা আমি ভুলে যাব। আমার অনেক বড় বড় নেতার সাথে পরিচয় আছে, আপনার চাকরি খেয়ে দিতে আমার 2 মিনিটও সময় লাগবে না। তাই বলছি, চুপচাপ মেনে নিয়ে কেটে পড়েন। সাফওয়ান বাঁকা হাসলো, কিন্তু মুখটা ঢাকা থাকার কারণে সেই হাসি কারো দৃষ্টিগোচর হলো না। ও মারুফের দিকে আরও 2 কদম এগিয়ে এসে তীক্ষ্ণ কণ্ঠে বলল, যেই ডিসিশনই নেবেন ভেবে চিনতে নেবেন। পরবর্তীতে আফসোস করলে কিন্তু আর কোনো লাভ হবে না, তখন পায়ে ধরে পড়ে থাকলেও ছেড়ে দিব না। সাফওয়ানের এমন হুমকি মারুফের আত্মসম্মানে লাগলো। ওর চেলাবেলাগুলোর দিকে তাকিয়ে দেখলো ওর দিকে তাকিয়ে আছে ওর অ্যাকশন নেওয়ার আশায়। ওদের কাছে নিজের সম্মান বজায় রাখতে ও নিজেও হাত গুটাতে গুটাতে এগিয়ে গেল সাফওয়ানের দিকে। তারপর গলা নাচিয়ে বলল, এই তুই কাকে ভয় দেখাচ্ছিস? আমি আফসোস করব? এই মারুফ ভাই আফসোস করবে? আবার বলিস আমাকে ছেড়ে দিবি না? কে রে তুই? আফসোস তো এইবার তুই করবি। তোকে আর তোর বউকে আমি আজই বোঝাবো আফসোস কি জিনিস। বলে দ্রুত গতিতে সাফওয়ানের পেছনে কিছুটা দূরত্ব দাঁড়িয়ে রুমাইশার দিকে হাত বাড়ালো ও রুমাইশাকে আঘাত করার উদ্দেশ্যে। রুমাইশা মারুফকে এগিয়ে আসতে দেখেও ঠায় দাঁড়িয়ে রইল, নিজের জায়গা থেকে এক চুলো নড়ল না। আর মারুফের হাত রুমাইশার শরীর স্পর্শ করার আগ মুহূর্তেই সাফওয়ান ক্ষিপ্ত গতিতে নিজের বাম হাত দিয়ে মারুফের গলা ধরে ঠেলতে ঠেলতে নিয়ে চলে গেল মারুফের পেছন দিকটার দেওয়ালের কাছে। মারুফের পিঠ দেওয়ালে ঠেকতে দেওয়ালের সাথে ঘষে ওকে গলা উঁচু করে ধরল সাফওয়ান। মারুফের বেটে খাটো শরীরটা হাওয়ায় ভাসতে লাগলো, দম নেওয়ার জন্য ছটফট করতে থাকলো। মারুফকে এইরকমভাবে তোড়পাত করতে দেখে ওর চেলাবেলাগুলোর কয়েকজন একে অপরের দিকে তাকিয়ে ইতস্তত করে তাকিয়ে আসলো সাফওয়ানের দিকে। কিন্তু প্রথমেই যে এগোলো, সাফওয়ান তার দিকে তাকিয়ে নিজের ডান হাতের তর্জনী উঁচিয়ে সাবধান করে দিল। সাফওয়ানের এই নীরব হুমকিতে সেই ছেলেগুলো পিছিয়ে গেল, আগানোর সাহস পেল না। আর মারুফের পাশে দাঁড়ানো মারিয়া এমন অবস্থা দেখে দ্রুত দূরে সরে ফ্যাস ফ্যাস করে কেঁদে উঠল। ডিপার্টমেন্টের হেড তাড়াতাড়ি সাফওয়ানের কাছাকাছি এসে বললেন, সাফওয়ান বাবা, মাথা গরম করো না, তুমি এই প্রতিষ্ঠানের শিক্ষক। তুমি মারদাঙ্গা করলে তো খুব অসুবিধা হয়ে যাবে, আমাদের কলেজের সুনাম নষ্ট হবে। বাইরের ছেলেদের সাথে শিক্ষক হয়ে তুমি ঝামেলা করো না, এইটা এখন তোমাদের ব্যক্তিগত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যা করার তোমরা কলেজের বাইরে গিয়ে করো।
হেডের কথা শুনে সাফওয়ান মারুফের গলায় আরেকটু চাপ দিয়ে ধরে ছেড়ে দিল ওকে। মারুফ উঁচু থেকে মেঝেতে আছড়ে পড়ল। সাফওয়ান ওর দিকে চোখ মুখ কুঁচকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে ধীর পায়ে সরে এলো পেছন দিকে। মারুফ মেঝেতে পড়ে নিজের গলায় হাত বুলাতে বুলাতে হাঁসফাঁস করতে করতে ওর সাথে ছেলেদের বলল, এই তোরা ধর ওকে, কত বড় সাহস ওর, আমাকে গলা ধরে উঁচু করে। কিন্তু এই কথা বলার সাথে সাথে সাফওয়ান আবার ক্ষিপ্ত গতিতে গিয়ে মেঝেতে বসে থাকা মারুফের ওপর মুখ বরাবর ঘুষি মেরে দিল। আর সেই ঘুষির তোরে মারুফের সামনে থাকা একটা দাঁত ছিটকে বেরিয়ে এসে মেঝেতে শব্দ করে ছুটে গেল কোনো এক দিকে। আর মারুফ জ্ঞান হারিয়ে সাথে সাথেই মেঝেতে পড়ে গেল। সাফওয়ান মারুফের চেলাবেলাদেরকে কড়া গলায় বলল, এই বেয়াদবটাকে নিয়ে এই মুহূর্তে কলেজ থেকে বেরিয়ে যাও, দ্বিতীয়বার যেন একে আমার কলেজের ত্রিসীমানায় না দেখি। মারুফের সাথে কয়েকজন ভয়ে ভয়ে এগিয়ে এসে মারুফকে ধরাধরি করে উঠিয়ে নিয়ে চলে গেল বাইরে। মারিয়াও দ্রুত পায়ে ওদের সাথে সাথে রুম থেকে বেরিয়ে গেল। সাফওয়ান পেছন থেকে আগের মতো করে বলে উঠল, ওর এই নোংরা দাঁতটা নিয়ে যাও, ওর কোনো চিহ্নই এখানে দেখতে চাই না আমি। সাফওয়ানের কথায় দলের পেছন থেকে একটা ছেলে ফিরে এসে মেঝে থেকে মারুফের খুলে যাওয়া দাঁতটা কুড়িয়ে নিয়ে চলে গেল। ডিপার্টমেন্টের হেড যেন হাফ ছেড়ে বাঁচলেন। এই ঝামেলার কথা প্রিন্সিপালের কানে গেলে ব্যাপারটা তার বা সাফওয়ানের কারোর জন্যই ভালো হবে না। তাই সাফওয়ানকে বললেন ব্যাপারটা সম্পূর্ণ চেপে যেতে। সাফওয়ান ডিপার্টমেন্টের হেডের কথায় সম্মতি জানিয়ে রুমাইশার দিকে এক নজর তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল নিজের ডিপার্টমেন্টের উদ্দেশ্যে। আর রুমাইশাও তার পেছন পেছন বেরিয়ে গেল ক্লাসরুমের উদ্দেশ্যে। দুপুর গড়িয়ে বিকেল হওয়ার পথে লুকাস ও তার দলবলের পুরো জঙ্গল খোঁজা শেষ, কিন্তু তারা একটা রক্তমাখা ট্র্যাকার ছাড়া আর কিছুই পায়নি। লুকাস বুঝল সাফওয়ান তাদের বোকা বানিয়েছে, নিজের শরীরের ট্র্যাকারটা খুলে এইখানে রেখে গিয়েছে। $1 মিলিয়ন হাতছাড়া হওয়ার ভয়ে লুকাসের মুখটা থমথমে হয়ে গেল। শেষ চক্করটা দিয়ে সে দিয়েগো বলল, বস, আমরা কিছুই পেলাম না, ওই সাফওয়ান বাস্টারটা আমাদের ধোকা দিয়েছে। ও কুষ্টিয়াতে ট্র্যাকার ফেলে গেছে, আমাদের এখন যশোরে যেতে হবে। ওকে ওইখানেই পাওয়া যাবে বলে আমি মনে করি, কারণ কুষ্টিয়াতে ওর ট্র্যাকার দেখার আগে সর্বশেষ ও যশোরেই ছিল। লুকাস নিজের ডান হাতটা মুষ্টিবদ্ধ করে বিড়বিড় করে বলল, তুই যেখানেই যাস না কেন, তোকে আমি খুঁজে বের করব, আর কাউকে তোকে খুঁজে পেতে দেব না। ওই টাকাটা আমি কিছুতেই হাতছাড়া করতে পারবো না। এরপর দিয়েগোর উদ্দেশ্যে বলল, এখনই সবাইকে গাড়িতে উঠতে বল, যশোরে যতগুলো ঘন জঙ্গল আছে সব কয়টা সার্চ করে দেখব আমি। ওকে জঙ্গলেই পাওয়া যাবে, কারণ সেটাই ওর ফাইনাল ডিসিশন। লুকাসের আদেশে দিয়েগো সবাইকে জড়ো করে আবারও গাড়িতে উঠিয়ে যশোর মুখে রওনা হলো। সবগুলো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে সাফওয়ানকে না পাওয়া পর্যন্ত থামবে না ওরা। মাগরিবের আজান পড়ে গেছে, আকাশ কালো মেঘে ছেয়ে গেছে, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে। সাফওয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে ভিউ মিররের দিকে তাকিয়ে ড্রাইভ চলছে। ওর পাশে চোখে মুখে উৎকণ্ঠা নিয়ে দুরু দুরু বুকে বসে আছে রুমাইশা, কারণ এই মুহূর্তে ওদের গাড়িটা ফলো করছে আরও 2টা গাড়ি। কলেজ থেকে বেরোনোর পর রুমাইশার অভিমান ভাঙানোর উদ্দেশ্যে সাফওয়ান ওকে নিয়ে ঘুরতে বের হয়। রুমাইশার ফুল অনেক পছন্দ হওয়ায় সাফওয়ান ওকে গদখালিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঝিকরগাছা পার হতেই সাফওয়ানের নজরে আসে 2টা মাইক্রোবাস, যাদেরকে প্রথমে স্বাভাবিকভাবে নিলেও ক্রমে সেটা অস্বাভাবিকের রূপ নিচ্ছে। আর তখন থেকে সাফওয়ান ওর ড্রাইভিং কন্টিনিউ রেখেছে, কোথাও থামায়নি। রুমাইশা জানে না যে ওরা আসলে কোথায়, আর সাফওয়ান বা ওকে কোথায় নিয়ে যাচ্ছে। সাফওয়ান অনেকক্ষণ ধরে ঘড়ি দেখছে আর রাস্তার পাশে আশপাশটাতে নজর বুলাচ্ছে। সাফওয়ানের মুখটা ঢাকা থাকায় ওর সামনের অবস্থা বুঝতে পারছে না রুমাইশা, তবুও থেকে থেকে সাফওয়ানের দিকে তাকাচ্ছে ও। মিনিট 10 ড্রাইভিং করার পর হঠাৎ করে ব্রেক কষল সাফওয়ান, আর তার সাথে সাথে থেমে গেল পেছনের 2টা গাড়িও। চারিদিকে একবার নজর বুলিয়ে রুমাইশা বুঝলো এটা কোনো জঙ্গলের ভেতরের রাস্তা, আর জায়গাটা বেশ নির্জন। আর বৃষ্টির কারণে জায়গাটা বেশি নির্জনতায় জেঁকে বসেছে। উৎকণ্ঠিত রুমাইশা চকিত একবার সাফওয়ানের দিকে তাকালো। সাফওয়ান রুমাইশাকে এত চিন্তিত দেখে ডান হাতটা দিয়ে ওর চোয়াল ছুঁয়ে দিয়ে নরম গলায় বলল, একদম চিন্তা করিস না, চুপচাপ এখানেই বসে থাক, বাইরে বের হবি না কোনো মতেই, আমি শুনে আসি ওদের সমস্যা কি। এই বলে সাফওয়ান গাড়ির দরজাটা খুলে বেরিয়ে এলো। তারপর গাড়ির দরজাটা আবারও লাগিয়ে দিয়ে পেছনের গাড়ি দুটোর দিকে এগোলো। সাফওয়ানকে বের হতে দেখে পেছনের গাড়ি দুটো থেকে একে একে প্রায় 20 লোক বের হয়ে এলো। প্রায় সবার হাতে লাঠি সোটা, কারো কারো হাতে আবার চাকুও দেখলো সাফওয়ান। মাস্কের তলে ক্রু হেসে ও নির্ভয়ে এগিয়ে গেল সেদিকে।
লোকগুলোর ভেতর থেকে কিছুটা সকালের মারুফ ভাইয়ের আদলে একজন এগিয়ে এলো। মারুফের থেকেও কিছুটা বয়স্ক মনে হলো তাকে। মুখের ভেতরে পান চিবুচ্ছে সে, হাতে তার হকস্টিক। সাফওয়ান এসে তার সামনে দাঁড়িয়ে প্যান্টের পকেটে দুহাত রেখে জিজ্ঞেস করলো, জি বলুন, আপনাদের সমস্যা কি? আমাকে গত 4 ঘন্টা ধরে কেন ফলো করছেন? পান চিবানো লোকটা মুখ থেকে একদলা খয়েরি রঙা থুতু ফেলে বলল, তুই দাঁড়ালি জঙ্গলের ভিতরে এসে দাঁড়ালি? মানুষজনের মধ্যে দাঁড়ালে তো তোর বাঁচার একটা চান্স ছিল, কিন্তু সেইটাও তুই হারাইলি। আচ্ছা সমস্যা নাই, ভালোই হইল। এখন তোরে আমার হাতে থেকে আর কেউ বাঁচাইতে পারবে না। এই জঙ্গলে তোরে পুঁতে রাইখা যাব আমি, আর গাড়ির ভেতরে তো সুন্দরী বউরে উঠাইয়া দেব। তুই মাস্টারের মতো থাকবি। তুই কেন ছেলে পেলেদের মারামারি ভেতরে যাবি? গেলি আমার ভাইডারে মাইরা দাঁত ফেলাইয়া দিলি কেন? ওর একটা দাঁতের জন্য তোর 32টা ফেলাবো আমি, তবেই আমার নাম মঈনুদ্দিন। বলেই আর একবার পানের পিক ফেললো মঈনুদ্দিন। সাফওয়ান মঈনুদ্দিনের দিকে আরও খানিক এগিয়ে এসে বলল, আসলে জঙ্গলের ভেতরে আসা তোদের উচিত হয়নি। এখান থেকে বেঁচে ফেরা আদতেই অসম্ভব ব্যাপার। মঈনুদ্দিন এর এত কথা শোনার টাইম নেই। ও সাফওয়ানের কথা শেষ হওয়ার আগেই পেছন থেকে ছেলেগুলোকে বলল, এই ধর এরে, ধরে ওর মাস্টারি বাইর করে দিব একদম। ঠ্যাং দুখান এমনভাবে ভাঙবি যেন সুন্দরী বউ সারা জীবন সেবা করলেও ঠিক না হয়, গুঁড়ো গুঁড়ো করে ফেলবি একদম। মঈনুদ্দিনের বলা শেষ হতে না হতেই সাফওয়ান মঈনুদ্দিনের হাত থেকে হকস্টিকটা ক্ষিপ্ত গতিতে কেড়ে নিয়ে মাথার বাম পাশ বরাবর শরীরের সর্বশক্তি দিয়ে বাড়ি দিল। এক বাড়িতে হকস্টিকের মাথাটা ভেঙে ছিটকে পড়ল এক পাশে, আর মঈনুদ্দিনের জবান বন্ধ হয়ে হাঁটু গেড়ে মাটিতে বসে ধপ করে পড়ে গেল রাস্তায়। মাথা থেকে কলকল করে রক্ত বেরি হয়ে রাস্তায় ভেসে যাওয়ার উপক্রম হলো। সাফওয়ান এবার তাকালো ওর সামনে ছেলেগুলোর দিকে। ওরা বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছে সাফওয়ানের দিকে। সাফওয়ান ওদের দিকে দৃষ্টি রেখে ধীরে ধীরে নিজের পাঞ্জাবিটা খুলে ছুঁড়ে দিল ওর মার্সিডিজ বেঞ্জের ওপরে। সাফওয়ানের পেশিবহুল দেহটা দৃশ্যমান হতেই প্রতিপক্ষকে নিঃশব্দে হুমকি দিল। আর এরপরই সাফওয়ান নিজের মুখ থেকে মাস্ক আর গগলসটা খুলে আগের মতো করে ছুঁড়ে দিল পেছনে। আর তারপরে ছেলেগুলোর দিকে ওর উজ্জ্বল চোখ দুইটা দিয়ে শকুনি দৃষ্টিতে তাকিয়ে ক্যানাইন দাঁতদ্বয় দৃশ্যমান করে ভয়ঙ্কর রকমের একটা হাসি দিল। সাফওয়ানের হুলিয়া দেখে সামনে দাঁড়ানো ছেলেগুলোর শিরদাঁড়া ঠান্ডা হয়ে গেল। কয়েকজনের হাত থেকে লাঠি সুটাগুলো পড়ে গেল মাটিতে। আর এরপরই ওদের কয়েকজন সাফওয়ানের সামনে থেকে দৌড়ে নিজেদের যান বাঁচাতে পেছন দিকে ছুটে পালানোর পায়তারা করলো। কিন্তু সাফওয়ান বিদ্যুৎ গতিতে দৌড়ে পালানো ছেলেগুলোর একেবারে সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আর সাফওয়ানের এহেন গতিতে সেই ছেলেগুলো সহ বাকি সবাই চমকে গিয়ে তাকিয়ে রইল সাফওয়ানের দিকে। সাফওয়ান দৌড়ে পালাতে চেষ্টা করা ছেলেগুলোর দিকে আগের মতো করেই হেসে ধীরে ধীরে এগোতে থাকলো। আর ছেলেগুলো ভয়ে ভয়ে এক পা করে পিছিয়ে যেতে যেতে একে অপরের সাথে বেঁধে যেতে লাগলো। কিন্তু সেদিকে ওদের ভুরুক্ষেপ নেই কারো। ওদের সমস্ত মনোযোগ এখন ওদের সামনে দাঁড়িয়ে থাকা জলজলে চোখের এই হিংস্র মানুষটির দিকে। সাফওয়ান আগাতে আগাতে নিচে পড়ে থাকা একটা হকস্টিক হাতে নিল, আর তারপরে ক্ষিপ্ত গতিতে এসে মুহূর্তের ভেতর হকস্টিকের এক আঘাতে সবার সামনে থেকে 3জনকে ধরাশায়ী করে ফেলল। মাটিতে পড়ে কোকাতে থাকলো ওরা। এরপর মাটিতে পড়ে থাকা একটা ধারালো চাকু নিচু হয়ে ঝুঁকে হাতে উঠিয়ে নিল সাফওয়ান। আর তারপর ওর সামনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর দিকে তির্যক দৃষ্টিতে তাকিয়ে ডেভিলের মতো হেসে নিচে পড়ে থাকা ছেলেগুলোর একটার কাছে গিয়ে তার গলার নল বরাবর হাতের চাকুটা ক্ষিপ্ত গতিতে ঢুকিয়ে দিল। আর এরপর আবার চাকুটা টেনে উঠাতেই ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো সেখান থেকে। চিৎকার করার সুযোগও পেল না সে। এরপর অন্য ছেলেটার কাছে এসে হাতের চাকুটা ঘুরিয়ে শূন্যে চেলে দিয়ে আবারও সেটা খপ করে ধরে খস করে ঢুকিয়ে দিল ছেলেটার বাম চোখের ভিতরে। আর ছেলেটা চিৎকার দিতে নিতে চাকুটা ওর চোখ থেকে বের করে ওর মুখের ভেতর ঢুকিয়ে এক টানে মুখটা দুফালি করে দিল। এত সব কিছুর ভেতরেও ওর চোখ ছিল সামনে থাকা ছেলেগুলোর দিকে। বিস্ফোরিত নয়নে চেয়ে আছে ওরা সাফওয়ানের দিকে, যেন পা সরাতে ভুলে গেছে। চিৎকার দেওয়ার মতো শক্তিও পাচ্ছে না যেন ওরা। দ্বিতীয় ছেলেটার মুখ থেকে চাকু বের করে সেটা দূরে ছুঁড়ে দিল সাফওয়ান। এরপর ধীর গতিতে মাটিতে পড়ে থাকা অন্য ছেলেটার কাছে গিয়ে ওর ঘাড় ধরে হ্যাঁচকা টান দিয়ে ঘাড়টা মচকে মাথাটা ঘুরিয়ে দিল। ছেলেটা সেখানেই জান খোয়ালো। এরপর উঠে দাঁড়ালো সাফওয়ান। দরাজ গলায় সামনে থাকা ছেলেগুলোর উদ্দেশ্যে বলল, আমি আজ পর্যন্ত কখনো অস্ত্র ব্যবহার করিনি। আমার এই দেহই যে কাউকে ওপরে পাঠিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আজকের ব্যাপারটা অন্যরকম। আজ আমার বউ আছে সাথে, তাই কাজগুলো দ্রুত সারতে চাই।
এরপর ছেলেগুলোকে হাতের তর্জনী দিয়ে ইশারা দিয়ে সামনের বৃষ্টি ভেজা ফাঁকা রাস্তাটা দেখালো। তারপর ভুরু দুইটা নাচিয়ে ক্রু হেসে বলে উঠল, পালা। সাফওয়ানের মুখ থেকে বের হওয়া এ শব্দটা যেন ওদের ওপর জাদুর মতো কাজ করলো। ঊর্ধ্বশ্বাসে নিজেদের অস্ত্রশস্ত্র ফেলে দিয়ে ছুটল ওরা সাফওয়ানের বিপরীত দিকের রাস্তায়। সাফওয়ান দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। ওদের এইভাবে দৌড়াতে দেখে যেন অদ্ভুত রকমের পৈশাচিক আনন্দ পেল ও। আর তখনই নিজের প্যান্টের পকেট থেকে কলমের চেয়ে কিঞ্চিত লম্বা, ইঞ্চি তিনেক পুরো একটা মেটালিক দণ্ড বের করলো ও। আর এরপর সেটার মাঝখানটা মুষ্টিবদ্ধ করে ধরতে দণ্ডটা দুপাশ থেকে 2 হাত লম্বা, শক্ত ধারালো তীক্ষ্ণ ব্লেডের সদৃশ্য 2টা খণ্ড বের হলো। গাড়ির হেডলাইটের মৃদু আলোয় ঝকমকিয়ে উঠল সেগুলো। আর সেটা হাতে নিয়েই সাফওয়ান ঝড়ের গতিতে ছুটে চলল ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পালানো ছেলেগুলোর দিকে। আর মুহূর্তে তাদের কাছে পৌঁছে মেটালিক দণ্ডটা আড়াআড়িভাবে ধরে ছুটে চলে গেল ওদের মাঝখান দিয়ে। আর ব্লেডের সংস্পর্শে আসা ছেলেগুলোর দেহর সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেল রাস্তায়। ওদের নাড়িভুড়ি বেরিয়ে ছড়িয়ে ছিটিয়ে রক্তে লাল হয়ে আরও ভিজে উঠল রাস্তার বৃষ্টিস্নাত পিচ। ওদেরকে পার হয়ে সাফওয়ান মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে গেল। যে ছেলেগুলো ধারালো ব্লেড হাতের থেকে কোনো মতে বেঁচে ফিরল, ওরা ওদের সামনে সাফওয়ানকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে ডুকরে কেঁদে উঠে হাঁটু গেড়ে পায়ে পড়ে গেল সাফওয়ানের কাছে কেঁদে কেঁদে প্রাণ ভিক্ষা চেয়ে কাকুতি মিনতি করলো ওরা। নিজেদের প্রাণ বাঁচাতে সাফওয়ানের পা ধরে পড়ে রইল। পেছনে ওদের সাথীগুলো নিথর দেহের দিকে বারবার তাকিয়ে সাফওয়ানের পা দুটা জড়িয়ে ধরে ওদের ছেড়ে দেওয়ার জন্য আকুতি ভরা আবেদন জানালো ওরা। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। খুন চেপে গেছে ওর মাথায়। এখান থেকে ফিরে আসা ওর পক্ষে এখন অসম্ভব। তাই ওদের কাকুতি মিনতি সাফওয়ানের কূর্ণ কহরে পৌঁছালো না। হাতের মেটালিক দণ্ডটা উঁচু করে প্রফেশনালদের মতো করে ঘুরিয়ে সেটা ডান দিক থেকে বাঁ দিকে চালিয়ে দিল ওর পায়ে পড়ে থাকা ছেলেগুলোর শরীর বরাবর। মুহূর্তেই ছেলেগুলোর আর্তনাদ থেমে গেল চিরতরে। দেহের উপরিভাগগুলো অভিকর্ষের টানে খসে পড়ল মাটিতে। কলকল করে রক্ত বের হয়ে সাফওয়ানের পা ভিজে উঠল। আর বেঁচে রইল একটা মাত্র ছেলে। সে ভয়ে উত্তেজনে চিৎকার করে কাঁদতে কাঁদতে ছুটে পালাতে লাগলো সাফওয়ানের থেকে। কিন্তু সাফওয়ান নিজের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে নিষ্ঠুর হাসি হেসে দেখতে লাগলো ছেলেটার ওই ভীত সন্ত্রস্ত চেহারা। আর তারপরে ক্ষিপ্ত গতিতে ছুটে গেল, ছেলেটার ঘাড় ধরে ফেললো ও পেছন থেকে। আর তারপরে ছেলেটাকে নিজের দিকে হ্যাঁচকা টেনে ঘুরিয়ে কামড় দিয়ে বসে দিল ওর গলার নলিতে। আর তারপরে দাঁত দিয়ে হ্যাঁচকা টানে ছিঁড়ে নিয়ে এলো ছেলেটার শ্বাসনালী। ছেলেটার চিৎকার সেখানেই থেমে গেল। রক্তের বন্যা বয়ে গেল সমস্ত রাস্তায়। এরপর ছেলেটাকে মাটিতে ফেলে দিয়ে এতগুলো লাশের ভেতরে দাঁড়িয়ে মেটালিক দ্বন্দ্বটা মাঝখানে চাপ দিয়ে আবারও আগের মতো করে নিয়ে সেটা প্যান্টের পকেটে রেখে দিয়ে 2 হাত দুদিকে প্রসারিত করে দিল সাফওয়ান। তারপর খোলা আকাশের দিকে তাকিয়ে অদ্ভুত হিংস্রভাবে হাসতে লাগলো ও। ওর হাসিতে আকাশ বাতাস কেঁপে উঠল যেন। বৃষ্টির দমকা ছাট এসে ভিজিয়ে দিতে লাগলো ওকে। রাস্তায় পড়ে থাকা রক্তগুলো বৃষ্টির পানিতে বয়ে চলল স্রোতের সাথে। আর এই সমস্ত খুনের দৃশ্যগুলো গাড়ির ভেতরে বসে স্পষ্টভাবে দেখল রুমাইশা। সাফওয়ানের হঠাৎ করে চোখ গেল ওর গাড়ির দিকে। দূরে থেকে ও গাড়ির ভেতরে বসা রুমাইশাকে ভীত সন্ত্রস্ত হতবিহ্বল হয়ে তাকিয়ে থাকতে দেখল ওর দিকে। সাফওয়ানের এতক্ষণে ক্রু হাসি মাখা মুখটা নিমেষেই নিভে গেল। দূর থেকে রুমাইশাকে ওই মায়া মাখা ভয়ে চুপসে যাওয়া মুখটার দিকে তাকিয়ে রইল ও। আর সেই মুহূর্তে ঝিরিঝিরি বৃষ্টির রূপ নিল ঝমঝমে বৃষ্টিতে। রাস্তার সমস্ত রক্ত পানির স্রোতের সাথে বয়ে চলে যেতে লাগলো কোনো এক অজানায় উদ্দেশ্যে। সাফওয়ান কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে এগিয়ে এলো গাড়ির কাছে। তারপর গাড়ির পেছনে গিয়ে ওর খুলে ছুলে দেওয়া পাঞ্জাবি, মাস্ক আর গগলসটা এনে পাঞ্জাবিটা নিংড়ে গাড়ির ভেতরে ড্রাইভিং সিটের দরজা খুলে গাড়ির পেছনের সিটে ছুড়ে দিল। আর এতক্ষণ বৃষ্টির মধ্যে থাকার কারণে ঠান্ডা লেগে হাঁচি শুরু হলো সাফওয়ানের। তবুও বৃষ্টির মাঝে দাঁড়িয়ে রইল গাড়ির দরজার কাছে। দাঁড়িয়ে রুমাইশাকে দেখতে থাকলো। ভুরু দুইটা কিঞ্চিত উঁচু করে টলমল চোখে ওর দিকে তাকিয়ে আছে রুমাইশা। ঝমঝমে বৃষ্টিতে ভিজতে ভিজতে সাফওয়ান গাড়ির ভেতরের দিকে কিছুটা ঝুঁকে রুমাইশার মুখটা ভালোভাবে দেখে নিয়ে জড়ানো গলায় বলল, ভয় পেও না আমাকে। এটা ওদের প্রাপ্য ছিল, তাই পেয়েছে। এখানে আমার কোনো হাত নেই। ওরা আমার প্রিয়তমা স্ত্রীকে জড়িয়ে আমার সাথে ঝামেলা করতে চেয়েছিল। তার উপযুক্ত শাস্তি ওরা পেয়েছে। এর সম্পূর্ণ দায়ভার আমার। আর এই পৃথিবীতে যদি সবচেয়ে বেশি আমি কাউকে ভালোবেসে থাকি, তবে সেটা আমার মা আর তুমি।
তোমাদের ব্যাপারে আমি কাউকে বা কোনো কিছুকে ছাড় দিব না। আর এই পৃথিবীতে যদি তোমার সবচেয়ে বিশ্বাসযোগ্য কেউ থেকে থাকে তাহলে সেটা আমি, তাই আমাকে ভয় পেও না। তখনই আবার হাসি শুরু হলো সাফওয়ানের। তাড়াতাড়ি করে গাড়ির ভেতরে উঠে দরজা লাগিয়ে দিল ও। রুমাইশা এতক্ষণ টলমল চোখে ওকেই দেখছিল। ওর মনের ভেতরে এক মিশ্র অনুভূতি হাহাকার করে ছুটে চলছে। সাফওয়ান যে এতটা নৃশংস হতে পারে সেটাও ভাবতেই পারছে না। ওর চোখে টলমল করা পানিগুলো চোখের ধারণ ক্ষমতার বাইরে এসে ঝরে পড়ল গাল বেয়ে। সাফওয়ান সিটে বসেনি, প্যান্টটা ভিজে জবজবে হয়ে আছে। গাড়ির ভেতরে ড্রাইভিং সিটের সাথে হাঁটু ঠেকিয়ে কায়দা করে ঝুঁকে দাঁড়িয়ে আছে ও। রুমাইশাকে কাঁদতে দেখে রুমাইশা মুখ পানে মোলায়েম দৃষ্টি ফেলে নিজের ভেজা হাতটা বাড়িয়ে বৃদ্ধা আঙুল দ্বারা সে পানিটুকু মুছে দিল সাফওয়ান। রুমাইশা আরও কিছুক্ষণ সাফওয়ানের দিকে আশাহত দৃষ্টিতে তাকিয়ে নিজের কলেজ ব্যাগের সর্বশেষ কম্পার্টমেন্টের চেনটা খুলে একটা সুতির ওড়না বের করলো। সুবিধা অসুবিধার জন্য ব্যাগে কিছুটা প্রয়োজনীয় জিনিসপত্রের সাথে একটা সুতির ওড়নাও রাখে ও। কখনো যদি কোনোভাবে কোথাও বোরখা খোলা লাগে তাহলে যেন ওড়নাটা পরতে পারে। ওড়নাটা বের করে সাফওয়ানের দিকে এগিয়ে দিয়ে কান্না জড়ানো গলায় বলল, প্যান্টটা খুলে এটা জড়ান, না হলে আপনার ঠান্ডা লেগে যাবে। রুমাইশার এই সামান্য কথাতে সাফওয়ানের হৃদয়টা যেন তৃপ্ত হলো খুব। চোখে মুখে মুগ্ধতা নিয়ে ও তাকিয়ে রইল রুমাইশার দিকে। ঠোঁটের কোণে হাসির রেখা দেখা দিল ওর। ও এত কিছু করেছে, সকালবেলা ওর রিমুকে ও এত বকাবকি করেছে, ওর ঠোঁটটা কেটে দিয়েছে, ওর সামনে এতগুলো মানুষকে খুন করেছে সাফওয়ান। ওর রিমুর অভিমানও হয়েছে ওর ওপর। তারপর ওর রিমুর চিন্তা হচ্ছে ওর ঠান্ডা লাগা নিয়ে। ঠোঁটের কোণের মৃদু হাসি ফুটিয়ে রুমাইশার হাত থেকে কমলা জমিনের ওপর সবুজ রঙা ফুলের ছাপার ওড়নাটা হাতে নিয়ে রুমাইশার দিকে ঝুঁকে ওর কপালে আলতো করে একটা চুমু খেলো। এরপর ওড়নাটা নিজের কোমরে বেঁধে প্যান্ট খোলায় লেগে গেল সাফওয়ান। রুমাইশা গাড়ির জানালার দিকে মুখ ফিরিয়ে নিল। প্যান্ট খোলা শেষে সেটা পেছনের সিটে ছুঁড়ে দিয়ে ড্রাইভিং সিটে এসে বসলো সাফওয়ান। ঝাঁকড়া চুলগুলো থেকে টুপটুপ করে পানি পড়ছে। ওর সমস্ত শরীরও ভেজা। থেকে থেকে হাঁচি হচ্ছে ওর। নাক টেনে গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে গাড়ি স্টার্ট দিল ও। কিন্তু রুমাইশা ওর হাতের ওপরে হাত রেখে ইশারায় থামতে বলল ওকে। চোখ দুইটা ওর এখনো টলমলে। আঙুল দিয়ে চোখের পানিটা মুছে নিয়ে সিটে বসে ওর গায়ের কালো বোরখাটা খুলে ফেলল ও। সাফওয়ান এই সময়ে আবারও হাঁচি দিল। রুমাইশা বোরখা খুলে সাফওয়ানের মতো স্টাইল করে নিজের বোরখাটা পেছনের সিটে ছুঁড়ে মারল। তা দেখে খুব মজা পেল সাফওয়ান। ফিক করে হেসে দিল ও। সাফওয়ান হঠাৎই হেসে ওঠায় রুমাইশা চমকে তাকালো। তারপর সাফওয়ানের হাসির কারণটা বুঝতে পেরে নিজেও ওর কান্না চোখটা নিয়ে হেসে উঠল। ওদের ভেতরকার এতক্ষণের গুমোট আবহাওয়াটা যেন কেটে গেল মুহূর্তেই। সাফওয়ান আবারও রুমাইশার চোখে জমে থাকা পানির রেশটুকু মুছে দিল ওর বৃদ্ধা আঙুল দিয়ে। তারপর হাতের উল্টো পিঠটা দিয়ে আলতো করে মুছে দিল রুমাইশার নরম চোয়ালটা। তারপর আবার একটা হাঁচি দিয়ে গাড়ির স্টিয়ারিংয়ে ধরতে গেলে বাধা দিল রুমাইশা। সাফওয়ানের হাতখানা নিজের হাত দিয়ে স্টিয়ারিং থেকে সরিয়ে দিল ও। তারপর হুট করে নিজের সিট থেকে উঠে সাফওয়ানের কোলের ওপরে সাফওয়ানের দিকে ফিরে দুই পাশে পা দিয়ে বসলো ও। সাফওয়ান তবদা খেয়ে দেখতে লাগলো রুমাইশার কার্যকলাপ। আর সেই মুহূর্তে আবারও হাঁচি দিল ও। নাক লাল হয়ে চোখ দুইটা ছোট ছোট হয়ে গেল সাফওয়ানের। সাফওয়ানের সেই ঠান্ডায় লাল হয়ে যাওয়া নাকের ডগাটুকু একটা চুমু বসিয়ে দিল রুমাইশা। আর তারপরে নিজের পরনের কটনের টি শার্টটা খুলে ফেলল। আর তারপর সেটা হাতে নিয়ে সাফওয়ানের ভেজা চুলগুলো রোগড়ে মুছে দিতে থাকলো ও। সাফওয়ান হা করে তাকিয়ে রইল রুমাইশার দিকে। গাড়ির ভেতরে মৃদু আলোয় ওর রিমুকে এখন অপসরার মতো দেখাচ্ছে। চুলগুলো মোছা শেষে সাফওয়ানের মাথাটা টেনে নিজের কাঁধের উপরে ঠেকিয়ে দিয়ে সাফওয়ানের পিঠটা দু হাতে মুছে দিল রুমাইশা। সাফওয়ান পুতুলের মতো রুমাইশাকে যেদিকে নিচ্ছে সেদিকে সরতে লাগলো। সাফওয়ানের ঊর্ধ্বাঙ্গের সমস্তটুকু মুছে দিয়ে রুমাইশা আধ ভেজা টি শার্টটা আবারও সাফওয়ানের স্টাইলে গাড়ির পেছনে ছুঁড়ে মারল। আর তারপর সাফওয়ানের শরীরের সাথে লেপটে গিয়ে নিজের উষ্ণ শরীরটা দিয়ে সাফওয়ানকে জড়িয়ে ধরল। ওম ওম ওয়ালা হাত দুইটা সাফওয়ানের শীতল পিঠটার ওপর বুলিয়ে দিতে লাগলো রুমাইশা। ঠান্ডার মাঝে হঠাৎই এমন উষ্ণ আলিঙ্গনে কেঁপে উঠল সাফওয়ান। নিজের শীতল শরীরটা রুমাইশার শরীরের ওমে ধীরে ধীরে উষ্ণ হতে শুরু করলো। আর তখনই রুমাইশা বলে উঠল, চলুন এবার ফিরে যাই আমরা, আমার আর কোনো অভিমান বাকি নেই। সাফওয়ান চোখ দুইটা বন্ধ করে ঠোঁট কামড়ে হাসলো। আর তারপর রুমাইশার নগ্ন কাঁধে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে গাড়ির স্টিয়ারিং ধরল ও। এরপর গাড়িটা স্টার্ট করে চলল নিজের গন্তব্যে। যাওয়ার সময় রাস্তার পারে থাকা লাশগুলোকে গাড়ির তলায় পিষে দিয়ে গেল।
আচ্ছা, আবার দৃশ্যপট চেঞ্জ হলো, বুঝছো? যারা এই যে সাফওয়ানকে ধরতে আসছে, লুকাস ওদের কাছে আসলো। লুকাস আর ওর দলবল সমস্ত জেলা শহরটা চষে বেড়াচ্ছে। রাত গভীর হতে চলেছে, তবুও তাদের থামার নাম নেই। একটা জঙ্গলও বাদ দিচ্ছে না। সমস্ত এলাকা তন্ন তন্ন করে খুঁজেছে ওরা। এরই মাঝে লুকাস খবর পেয়েছে ও কয়েকটা দল এদেশে নেমেছে সাফওয়ানকে খুঁজতে। যেই সাফওয়ানকে পাবে, $1,000,000টা তার পকেটেই যাবে। বিশ্ববাজারে যেন প্রতিযোগিতা চলছে সাফওয়ানকে নিয়ে। ওপর মহল সাফওয়ানকে নিয়ে আসলে কি করবে তা ওরা জানে না। ওরা শুধু জানে সাফওয়ানকে ধরে ওদের হাতে তুলে দিতে পারলে মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে। তবে ওদের সবাইকেই বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। আর তাতেই লুকাস বুঝেছে সাফওয়ান সাধারণ কেউ নয়, অসাধারণের থেকেও হয়তো এক কাঠি ওপরে। আর এত স্বল্প লোক নিয়ে কাজ করাও ওর পক্ষে সম্ভব হচ্ছে না। তাই নিজের দেশ থেকে আরও লোকবল আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে ও। দিয়েগো লোকটা বসের এমন চিন্তিত মুখটা দেখে বুঝেছে কিছু একটা গন্ডগোল হচ্ছে, কিন্তু গিয়ে জিজ্ঞেস করতে সাহস পাচ্ছে না। থমথমে মুখে যশোর শহরের প্রতিটা অলিগলিতে সাফওয়ান নামক সেই সর্বজন আকাঙ্ক্ষিত ব্যক্তিটাকে কিভাবে খুঁজবে, আর তার ভেতরে কে এমন আছে যার জন্য সবাই হন্য হয়ে তাকে খুঁজেছে, সেটাই বসে বসে ভাবছে ও। সাফওয়ানের একটা অটোগ্রাফ আছে ওর কাছে, কিন্তু তাতে সাফওয়ানের মুখটা ঢাকা, চোখ ও ঢাকা। দিয়েগোর মাথায় আসলো না যে যার চেহারা দেখা যাচ্ছে না তাকে ওরা কিভাবে খুঁজবে। হতাশ হয়ে আকাশের দিকে তাকিয়ে রইল ও। মাঝরাতের পর হাড় কাঁপানো জ্বর এলো রুমাইশার। চিলেকোঠার রুমে বিছানায় শুয়ে জ্বরের ঘোরে মুখ থেকে অস্পষ্ট শব্দ করতে থাকলো ও। সাফওয়ান ওর পাশেই ঘুমিয়েছিল। ঘুমের ঘোরে পাশ ফিরে রুমাইশাকে জড়িয়ে নিল ও। কিন্তু কিছুক্ষণ পরে রুমাইশার শরীরের অস্বাভাবিক উষ্ণতায় ঘুম ভেঙে গেল ওর। হকচকিয়ে উঠে বসলো সাফওয়ান বিছানায়। এরপর নিজের হাতের উল্টা পিঠটা দিয়ে রুমাইশার শরীরের তাপমাত্রাটা আবারও একবার পরখ করে নিল। জ্বরে গা পুড়ে যাচ্ছে রিমুর। ঘুমের ঘোরে কোকিয়ে উঠছে ও। অস্পষ্ট স্বরে কিছু একটা বলার চেষ্টা করছে যেন। সাফওয়ানের ঘুম ছুটে গেল। তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে একটা রুমাল ভিজিয়ে এনে রুমাইশার কপালে রাখলো। কিন্তু রুমাইশার কপালের উষ্ণতার কাছে হার মেনে কয়েক মিনিটের ভেতরে ভেজানো রুমালটার পানি শূন্য হয়ে গেল। রুমাইশার শরীরের তাপমাত্রা প্রশমিত হওয়ার কোনো লক্ষণ দেখল না সাফওয়ান। কপালে চিন্তার ভাঁজ পড়ল ওর। এত রাতে মাকে ও জাগিয়ে তুলতে ইচ্ছা করছে না। কিছুক্ষণ ভেবে রুমাইশার কপালে রাখা রুমালটা আরও একবার ভিজিয়ে নিয়ে রিমুর কপালে রাখলো সাফওয়ান। তারপর ফোনটা হাতে নিয়ে ইন্টারনেটে কল লাগালো সিঙ্গাপুরে। কয়েকবার রিং হতে কল রিসিভ করে ওপাশ থেকে কেউ একজন খুবই এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করলো, সাফওয়ান ব্রো, হোয়াটস আপ, হাউ ইউ ডুইং, লং টাইম নো সি। সাফওয়ান ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, all talk about that letters, Jonas. Now tell me, what should I do if someone has a severe fever? জোনাস লোকটা অনেকটাই অবাকের সুরে বলল, ওহো সাফওয়ান, আহমেদ ডু কেয়ার ফর সামওয়ান। হু ইজ দিস? এ ল্যাড আর অ লেডি? সাফওয়ান নিজের কপালটা বৃদ্ধা আঙুল দিয়ে চুলকে বলল, আচ্ছা এখানে হয়তো তোমরা বুঝতে পারনে এ ল্যাড লেখা কেন আমি বুঝতে পারছি না। হয়তো বলতে চাচ্ছে একটা ছেলে নাকি একটা মেয়ে। তুমি কার জন্য এই কথাটা জিজ্ঞেস করছে এই জন্য বলছে, বুঝছো? সাফওয়ান নিজের কপালটা বৃদ্ধা আঙুল দিয়ে চুলকে বলল, আই এম নট গে জোনাস। গে মানে আমি সমকামী নই, ঠিক আছে? অফকোর্স শি ইজ এ লেডি। জোনাস লোকটা উচ্চস্বরে হেসে বলে উঠল, I wish you were a gay, but who is this lucky lady? Your sugar baby? আচ্ছা এখানে বলল, মানে এখানে ওই জোনাস বলতে চাচ্ছে তুমি যদি গে হতে, বাট কে সে, মানে কিন্তু কে সেই লাকি মানে যেন কি, কে সেই ভাগ্যবতী মেয়ে, ইয়োর সুগার বেবি, তোমার মিষ্টি বাবু, এইরকম কিছু একটা, বুঝছো? সাফওয়ানের এইবার খুব বিরক্ত লাগলো। জোনাসটা বরাবরই বেশি বকে। শুধুমাত্র ভালো বন্ধু আর ডাক্তার হওয়ার কারণে জোনাসের সাথে সখ্যতা বজায় রেখেছে ও, কিন্তু অসভ্যটাকে যা শুরু করেছে। সাফওয়ান মুখ দিয়ে চ জাতীয় শব্দ উচ্চারণ করে বিরক্ত সুরে বলে উঠল, শি ইজ মাই ওয়াইফ। নাও স্টপ টকিং ননসেন্স অ্যান্ড টেল মি হোয়াট শুড আই ডু। শি ইজ বার্নিং। জোনাস এবার গুরুত্ব দিল, বলল, টেক হার টু দ্য বাথরুম অ্যান্ড গিভ হার এ কোল্ড শাওয়ার। হার বডি টেম্পারেচার উইল বি নর্মাল দেন, অ্যান্ড ইফ ইট রাইজেস এগেন। আচ্ছা এখানে না সব মানে ইংরেজি শব্দগুলো বাংলায় লেখা, ওই জন্য আমার পড়তে অসুবিধা হচ্ছে, বুঝছো?
দেন আই এম প্রেসক্রাইবিং সাম মেডিসিন, গিভ হার দ্যাট টাইমলি অ্যান্ড টেক সাম গুড কেয়ার অফ হার। এরপর জোনাস কিছু মেডিসিনের কথা বললে সাফওয়ান সেগুলো লিখে নিল। আর তারপর জোনাসের সাথে অল্প একটু কথা বলে ফোনটা রেখে দিয়ে ও গেল বিছানায়, জ্বরের ঘোরে প্রলাপ বকা রুমাইশার কাছে। রুমাইশা বিড়বিড় করছে। রুমাইশার যে ভয় পেয়ে জ্বর এসেছে সেটা স্পষ্ট বুঝলো সাফওয়ান। বিছানার কাছ থেকে এসে কাবার্ড থেকে রুমাইশার একটা ট্রাউজার আর টি শার্ট নিল ও। তারপর নিজের জন্য একটা ট্রাউজার নিয়ে নিল। তারপর একটা তোয়ালে নিয়ে ওয়াশরুমে রেখে আসলো। এরপর বিছানা থেকে গিয়ে রুমাইশাকে বিছানা থেকে উঠিয়ে বাচ্চাদের মতো করে কোলে করে নিয়ে ওকে বুকের ওপর রাখলো সাফওয়ান। রুমাইশার কোনো হুঁশ নেই। সাফওয়ানের গায়ের ওপর এলিয়ে পড়লো ওর উষ্ণ শরীরটা। রুমাইশার মাথাটা আলতো করে নিজের কাঁধের ওপরে রাখলো সাফওয়ান, যেন ওর মাথাটা এদিক ওদিক ঝুঁকে গিয়ে ব্যথা না পায়। তারপর হেঁটে হেঁটে সোজা চলে গেল ওয়াশরুমে। ঝর্ণার নিচে গিয়ে রুমাইশাকে কোল থেকে নামিয়ে ওর পা দুটা মেঝেতে ঠেকিয়ে মাথাটা নিজের বুকের সাথে লাগিয়ে এক হাত দিয়ে ওর কোমরটা পেঁচিয়ে ধরে, অন্য হাত দিয়ে ওর মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে দাঁড়ালো সাফওয়ান। তারপর মাথার উপরে শাওয়ার ছেড়ে দিল। উষ্ণ শরীরে ঠান্ডা পানির আকস্মিক স্পর্শে শরীরটা কেঁপে উঠল রুমাইশার। জ্বরের ঘোরে বেহুশ হয়ে সামনে থাকা মানুষটার বুকে গা এলিয়ে দিয়ে ঝর্ণার পানিতে নিজের উষ্ণতাগুলোকে ঝেড়ে ফেলতে লাগলো ও। আর রুমাইশার সাথে সাথে সাফওয়ানও ভিজতে থাকলো বৃষ্টির স্পর্শে শীতল হয়ে যাওয়া পানির আলিঙ্গনে। রুমাইশার সমস্ত শরীরে পুরোপুরিভাবে পানি পৌঁছানোর পর রুমাইশার শরীরটা তোয়ালে দিয়ে ভালোভাবে মুছে দিয়ে ওকে ট্রাউজার আর টি শার্ট পরিয়ে দিল সাফওয়ান। তারপর নিজের ভেজা কাপড় চেঞ্জ না করে রিমুকে নিয়ে রুমের ভেতরে এসে বিছানায় শুইয়ে দিল, গায়ে কাঁথা টেনে দিয়ে ওর গায়ের ওপর। তারপর আবার ওয়াশরুমে গিয়ে নিজের ভেজা কাপড় বদলে রুমে আসলো সাফওয়ান। সেই রাতটা আর ঘুমালো না ও। সারা রাত রুমাইশার মাথার কাছে বসে চুলে হাত বুলিয়ে বিলি কেটে দিল। রুমাইশার দেহের তাপমাত্রা কমে এলো ধীরে ধীরে। ওর অস্পষ্ট প্রলাপ বকা থেমে গেল এক সময়। বাকি রাতটা সাফওয়ানের উরু জড়িয়ে ধরে ঘুমিয়ে রইল ও। ভোরের দিকে হালকা চোখ লেগে এলো সাফওয়ানের, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না। বিছানার পাশে সাইড টেবিলে রাখা ফোনটা ভাইব্রেটে কেঁপে উঠে অদ্ভুত এক শব্দ করতে লাগলো, আর তাতেই ত্রন্দা ছুটে গেল সাফওয়ানের। ঘুম ঘুম চোখে সাইড টেবিল হাতড়ে ফোনটা হাতে নিয়ে রিসিভ করে কানে ধরল সাফওয়ান। আর তখনই ওপাশ থেকে রাফসানের উত্তেজিত কণ্ঠ ভেসে এলো, সাফওয়ান ভাই, কোথায় তুমি? রুমে কোথায়? রাফসানের কল করার কারণটা সাথে সাথেই বুঝে গেল সাফওয়ান। তারপরে উত্তর দিল, বাড়িতেই আছি, রিমু ঘুমাচ্ছে আমার পাশে। কেন, কি হয়েছে? রাফসান আবারও আগের মতো করে বলল, লুকাস দলবল নিয়ে যশোরে ঘুরে বেড়াচ্ছে, সে খবর পেয়েছো? আরও কয়েকটা দল নাকি কাল রাতে দেশে ঢুকেছে তোমাকে খুঁজতে। ওরা তো বলতে গেলে তোমার বাড়ির ওপর চলে এসেছে ভাইয়া, এখন কি করার? সাফওয়ান বালিশে হেলান দেওয়া থেকে সোজা হয়ে বসলো। তারপর বলল, হ্যাঁ জানি, কাল রাতেই খবর পেয়েছি আমি, ওরা আসার সাথে সাথেই। রাফসান উদ্বেগের সুরে বলল, গতকাল রুমিকে এ বাড়িতে দিয়ে যেতে চেয়েছিলে, কিন্তু আসনি। এখন তুমি বের হলে ওরা যদি কোনোভাবে বুঝতে পারে আর যদি রুমির দিকে হাত বাড়ায় তাহলে কি হবে? ওরা এখন আশেপাশে আছে। উত্তরের জঙ্গলটা যেহেতু তোমার বাড়িরই পাশে, সেহেতু ওরা ওইটা খুব বেশি গুরুত্ব দিয়ে খুঁজবে না, কারণ ওদের কাছে মনে হবে তুমি নিজের বাড়ির কাছে কখনোই ঘাঁটি গাড়বে না। কিন্তু তুমি কোনো ব্যবস্থা নেওয়ার আগে যদি ওরা তোমার বাড়িতে হানা দেয় আর রুমিকে পেয়ে যায়, আর রুমিকে পেলে ওরা রুমের সাথে কি কি করবে সে সম্পর্কে তোমার সবচেয়ে বেশি ধারণা আছে। সাফওয়ান একবার রুমাইশার দিকে তাকালো, তারপর বিছানা ছেড়ে উঠে রুমের দরজার খুলে বাইরে চলে এলো। তারপর বলল, হ্যাঁ, ওকে দিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু কিছু ঝামেলার কারণে হয়ে ওঠেনি। আর রুমির রাত থেকে জ্বর, এখন যদিও উত্তাপ কিছুটা কম, কিন্তু পুরোপুরি সুস্থ না। ওকে এই অবস্থায় আমি কোথাও নিতে চাচ্ছি না। যদি দেখি ও খানিকটা আরও সুস্থ হয়েছে তবে তোকে জানাবো, তুই এসে নিয়ে যাস ওকে, আমি এখানেই থাকবো। রিমুর ভিসা আসতে এখনও 3 দিন, ওর ভিসা এলে আমি তোকে ইনফর্ম করব। এর মাঝে আমাদের আর খুব বেশি প্রয়োজন ছাড়া কথা হবে না, রিমুর সাথেও না। বিকেলে তোকে ফোন দিব, তখন আসিস। আপাতত আমি রিমুকে নিয়ে ল্যাবে যাচ্ছি, সেখানেই থাকবো। রাফসান সাফওয়ানের কথায় সম্মতি জানিয়ে কল কেটে দিল। আর সাফওয়ান তখনই ওর আর রুমাইশার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আর জামাকাপড় নিয়ে ব্যাগ গুছিয়ে নিল। তারপর ঘুমন্ত জ্বর তপ্ত রুমাইশাকে কোলে তুলে নিয়ে নিজের সাথে বেঁধে নিয়ে দুহাতে 2টা ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে চলল জঙ্গলের দিকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি আর কিছু বলতে পারছি না গো, আমি অনেক ক্লান্ত। যাই হোক, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করলে করো, আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো গো।
আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।